হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী। লিখেছেন তাসনিয়া হোসেন। ভিড়ের ঠোঁটে খেলা করা পৈশাচিক হাসি হঠাৎই থেমে যায়। সেই বিকৃতি আনন্দ মুহূর্তেই নিভে যায় যখন তার চোখে ধরা পড়ে ঈশার শ্বাস নিতে বাঁচার জন্য ছটফট করা হাত পায়ের মরিয়া ছোটাছুটি ধীরে ধীরে শিথিল হয়ে আসছে। যে হাত পায়ের ছড়াছড়িতে কিছুক্ষণ আগে পুরো সুইমিং পুলের পানি ঢেউ খেলছিল, সেই পানি নড়াচড়া এখন থেমে আসছে। ধীরে ধীরে সব নিস্তব্ধ হয়ে উঠছে। কেবল ঠান্ডা বরফ শীতল জলের গহীন অন্ধকারে ঈশা ডুবে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে তার কাছ থেকে। ঈশার হাত থেমে যেতে দেখে বীরের বুকের ভেতর যেন প্রচণ্ড ঝাঁকুনি লাগে। শরীর মুহূর্তেই কেঁপে ওঠে, বুকের মধ্যে অজানা ভয় বাসা বাঁধে। একটা অদ্ভুত আতঙ্ক তার মাথার ভেতর জেঁকে বসে। সে বুঝতে পারছে জায়গায় নিজের শ্বাস, নিজের রক্ত, নিজের প্রাণ মনে করেছে। যে মেয়েটার প্রতিটি অবাধ্যতা তাকে খেপিয়ে তুলেছে, যাকে নিজের করে রাখার জন্য এত কিছু করা, সে মেয়ে আজ সত্যিই তাকে ছেড়ে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। বীরের মস্তিষ্কে এগুলো আসতেই সে মরিয়া হয়ে ওঠে। না, ঈশা তার প্রাণ, তার সৌন্দর্য, তার অপার্থিব মায়া, সেই চোখের দৃষ্টি, সেই ঠোঁটের কাঁপুনি, সেই নরম আদরে মুখ বীর কল্পনাতেও মেনে নিতে পারবে না। সে আর এগুলো দেখবে না, আর ছুতে পারবে না, বুকে নিতে পারবে না এই আদরে তুলতুলে নরম শরীরটাকে। এক মুহূর্তের জন্য সময় থেমে যায় তার কাছে। তার চোখ রক্তিম, বুকের ভিতর হাহাকার। আর ঠিক তখনই বীর ঝাঁপ দেয় সুইমিং পুলে। পানি ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ে। নিকো দাঁড়িয়ে থাকে ভাবনাশীল মুখে। তার ঠোঁটে এক অদ্ভুত তীর্যক হাসি খেলে যায়, কারণ নিকো জানতো এটাই হবে। সে জানে বীর যতই নিষ্ঠুর হোক, তার সবচেয়ে বড় দুর্বলতা হলো ঈশা। আর বীরের এই দুর্বলতাটাই তার আক্রোশ। পানির গভীরে ডুবে যাওয়া ঈশার কাছে দ্রুত পৌঁছে যায় বীর। তার শক্ত বাহু দিয়ে ওকে আঁকড়ে ধরে নিজের কাছে টেনে আনে। দু হাত দিয়ে টেনে অচেতন শরীরটা বীর তার বুকে ঠেসে ধরে সে উপরের দিকে ওঠে। কিছু সেকেন্ড পর বীর উঠে আসে পুলের ধারে। তার ভিজে যাওয়া চুল মুখের সাথে লেগে আছে, নিঃশ্বাস দ্রুত চলছে, আর তার বুকে নিথর হয়ে পড়ে আছে ঈশায়া, যার চোখ ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। ঠান্ডা ফ্লোরে শুয়ে দিতেই ঈশার মাথা একপাশে হেলে পড়ে। তার বন্ধ চোখের পাতা জমে থাকা পানির ফোঁটা লম্বা পাপড়িগুলো লিপটে আছে। মুখ ফ্যাকাশে হয়ে গেছে, ঠান্ডা বরফ জলে দেহ জমে গেছে ঠান্ডায়। দুই হাত তখনও শক্ত করে বাঁধা। ঈশার এই অসহায় অচেতন অবস্থা দেখে বীরের বুকের ভেতরে ঝড় ওঠে। তার মনে হচ্ছে সবচেয়ে কাছের কিছু সে হারাতে যাচ্ছে। বীর জানে এই মেয়েটাকে যদি সে হারায়, সে উন্মাদ হয়ে যাবে। রাগের বশে সে কি সর্বনাশ ঘটিয়ে ফেলছে। বীর পাগলের মতো ঈশাকে ছাকাতে থাকে। তার মাথা কাজ করছে না। বীর বারবার ছাকাচ্ছে ঈশাকে, কিন্তু ঈশার একটু নড়চড় নেই। নিথর হয়ে পড়ে আছে সে। বীর দুহাত দিয়ে ঈশার গাল চাপড়াতে থাকে, মরিয়া কণ্ঠে চিৎকার করে ওঠে, হেই হেই, ওপেন ইউর আইস। উঠো, কথা বলো, তাকাও আমার দিকে, তাকাও, কথা বলো। গেট আপ, ড্যাম ইট। আমাকে রাগিও না ঈশা, উঠো বলছি। তার গলার চিৎকারে সবাই কেঁপে ওঠে। কিন্তু ঈশা নিস্তব্ধ, শূন্য, একদম নিশ্চুপ। দূরে দাঁড়িয়ে থাকা নিকো এই দৃশ্য চুপচাপ দেখছে। তার ঠোঁটে সেভাবে এক শীতল ভঙ্গি, কারণ সে আগেই জানতো এটাই হবে। বীর যতই রক্ত ছড়াক, যতই শক্তিমান হোক, ঈশার কাছে এসে সে দুর্বল হয়ে পড়ে। বীরের হাত কাঁপছে অনবরত। কাঁপতে থাকা হাতে সে ঈশার বাঁধন খুলে দেয়। দুহাত মুক্ত করে তার পেটের উপর দুই হাত চেপে ধরে প্রেসার দিতে থাকে, কিন্তু কোনো সাড়া নেই। বীরের নিঃশ্বাস দ্রুত হয়ে ওঠে। সে আঙুল দিয়ে ঈশার ঠোঁট আলগা করে, তারপর নিজের ঠোঁট ঠেকিয়ে মুখ দিয়ে শ্বাস দিতে থাকে।
বারবার। পাশে দাঁড়িয়ে থাকা হাজারো গার্ড স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। তাদের সেই রক্ত পিশাচু নিষ্ঠুর মাফিয়া বস আজ একটা মেয়ের জন্য পাগলের মতো করছে। বীর ঠোঁটে ঠোঁট লাগিয়ে শ্বাস দিলেও কিছু হচ্ছে না। সে আবারও ঈশার পেটে জোরে চাপ দেয়। এভাবে করতে করতে ঈশার মুখ থেকে কিছু পানি গড়িয়ে আসে। বীর মরিয়া হয়ে আবারও ওর ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে শ্বাস দেয়। তারপর আবারও আরো জোরে চাপ দেয় ঈশার পেটে। ঈশার বুক হঠাৎ কেঁপে ওঠে। তার গলা দিয়ে শব্দ বের হয়, গলা ভর্তি পানি বেরিয়ে আসে। ঈশা কাশতে শুরু করে। বীর নিঃশ্বাস ছাড়ে স্বস্তিতে। এতক্ষণ যেন তার গলার মধ্যে দম আটকে ছিল। আর এক মুহূর্ত দেরি না করে বীর ঈশাকে পাচা কোলে তুলে নেয়। তার রাগ, ভয়, উন্মাদনা সব মিলিয়ে চোখ লাল হয়ে আছে। সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে ওঠে। পথে চিৎকার করে ওঠে, ডাক্তার, এখনই ডাক্তারকে নিয়ে আসো, ফার্স্ট। তার গলা শুনেই গাঁটরা ছুটতে থাকে। বীর নিজের রুমে ঢুকে ঈশাকে বিছানায় শুইয়ে দেয় সুন্দর করে। তার তখনও নড়চড় নেই। বীর তীক্ষ্ণ দৃষ্টিতে মারিয়া এলেনার দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বলে ওঠে, দ্রুত ওর জামা বদলে দাও, দ্রুত করো। বীরের চিৎকারে কেঁপে উঠে সে দ্রুত ঈশার কাছে যায়। বীরের দুই হাত কাঁপছে অনবরত। বীর এখনো সেই ভিজে কাপড়েই দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি 1 ইঞ্চিও সরছে না ঈশার দিক থেকে। সুইমিং পুলের বরফ ঠান্ডা পানিতে ডুবে যাওয়ার দরুন ঈশার চোখ মুখের অবস্থা করুণ। চোখের পাপড়িতে পানি লেগে আছে, ঠোঁট নীলছে, মুখ ফ্যাকাশে, জীবন্ত কোনো স্বর নেই তার শরীরে। ডাক্তার ঈশাকে দেখছেন ভয়ে ভয়ে, হাত কাঁপছে তার। বীরের আদেশে তাকে আক্ষরিক অর্থে টেনে এনেছে এখানে। ডাক্তার কিছু বলতে পারছে না। সে বুঝতে পারছে বীরের রাগকে অমান্য করার সাহস এই কক্ষে কারো নেই। উল্টো কিছু বললে নিজের প্রাণ খোয়াতে হবে। ডাক্তার চুপচাপ ঈশার হাতে ব্যান্ডেজ করে দেয়। এবারও বীরের চোখের দিকে তাকানোর সাহস পায় না। বীর ঠান্ডা শরীরে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে। তার চোখ মুখের কঠোরতা অস্বাভাবিক অন্ধকারপূর্ণ। সে কি করতে চাচ্ছিল এটাই ভাবছে বারবার। যে মস্তিষ্ক জুড়ে তীব্র রক্তক্ষরণ হচ্ছে, কি হতে যাচ্ছিল এই ভেবে। ঈশা নির্জীব শুয়ে আছে। শ্বাস আছে কি নেই বুঝতেই সময় লাগছে। নিঃশ্বাসের গতি খুবই ধীর। ডাক্তার অনেকক্ষণ চেক আপ করে ঈশার আস্তে জিজ্ঞেস করে, কি কি হয়েছে ওনার। কিন্তু চারদিকে এমন নিস্তব্ধতা যে মনে হয় বাতাস ভয় পেয়ে গলা আটকে ফেলেছে। কানটা কেউই কিছু বলে না। ডাক্তারের দ্বিতীয়বার প্রশ্ন করার মতো সাহস আর থাকে না। কি বলবে সে? শুকনো ঢুক গিলে আবারও কাজে মন দেয়। তার মুখের অভিব্যক্তি ভয়ে জমে আছে। তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে গেছে। নীরবতা ভেঙে বীর ঠান্ডা সরে সব বলতে শুরু করে। ঈশা আজকের আচরণ হঠাৎ বদলে যাওয়া, অ্যাগ্রেসিভ হয়ে ওঠা, নিজেকে আঘাত করতে চাওয়া। বীরের কণ্ঠে রাগ নেই, বরং এক ধরনের পাগলামির মেশানো ভয়। বলতে বলতে থামে বীর। গলা শুকিয়ে আসছে তার। আজ কি হতে যাচ্ছিল, কি হতো ভাবতেই মাথা নষ্ট হয়ে যাচ্ছে। রাগে মন চাচ্ছে সবকিছু ধ্বংস করে দিতে। ডাক্তার এবার গভীর পর্যবেক্ষণে নামে। অক্সিজেন স্যাচুরেশন চেক করে, ফুসফুসে পানি ঢুকছে কিনা যাচাই করে, চোখের রিয়েকশন, ল্যাঙ্গুয়াল রিয়েকশন, মোটর রেসপন্স সব পরীক্ষা করে দেখে মস্তিষ্কে আঘাত পেয়েছে কিনা। শরীরে জমে যাওয়ায় হাইপোথার্মিয়ার লক্ষণ চেক করে। তারপর মানসিক অবস্থা, প্রাথমিক মূল্যায়ন, আত্মহত্যার ভাবনা, অনিয়ন্ত্রিত ভীতি, পূর্বে সুইসাইড আচরণ এইসব যাচাই করে। ডাক্তার কয়েকটা টেস্ট দেয়। প্রয়োজন হলে চেস্ট এক্স-রে করার পরামর্শ দেয়। অ্যাসিম্পিরেশন হলে তা বোঝার জন্য। আর তাৎক্ষণিকভাবে সাইকিয়াট্রিক কনসালটেশন কথা বলে। ওনার মেন্টাল কন্ডিশন ঠিক নেই। এরকম চললে উনি খুব দ্রুত আরও খারাপ দিকে যাবেন। মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়তে পারেন। পাগল হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে।
ওনাকে শান্ত পরিবেশে রাখতে হবে, হাসিখুশি রাখতে হবে। অতিরিক্ত চাপ, ভয় এসব ওনাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। ডাক্তার এবার একটু থামে, তারপর আবার ভয়ে ভয়ে বলে, উনি বারবার সুইসাইড অ্যাটেম্প করবেন। ওনার ভিতরে বেঁচে থাকার ইচ্ছা মরে গেছে। উনি বারবার নিজেকে শেষ করে দিতে চাইছেন। বীরের মুখ পাথরের মতো শক্ত হয়। ডাক্তার আরো সাবধানে বলে, ওনাকে একা রাখবেন না। কোনো ট্রিগার, কোনো চাপ একেবারে না। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো দ্রুত আনান। আর উনি হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, সেদিকে খেয়াল রাখতে হবে। দিন দিন তিনি হাইপার হয়ে উঠবেন। ওনাকে নিরাপদ পর্যবেক্ষণে রাখতে হবে। মেন্টাল হেলথ টিম দরকার, 24 ঘন্টা নজরদারি দরকার। শান্ত পরিবেশে না নিয়ে গেলে অবস্থা অবনতি হবে। সব কথা বলেই ডাক্তার প্রায় দৌড়ে বেরিয়ে যায়, যেন এই ঘর থেকে যত দ্রুত সম্ভব দূরে যেতে চাইছে। একজন গার্ড দ্রুত ওষুধ আনতে দৌড়ে যায়। ডাক্তারের সাবধান বাণীর পর পুরো ঘরে এক অস্বাভাবিক নীরবতা নেমে আসে। এক ধরনের ভারী উদ্বেগ যেন দেওয়ালের গায়ে জমে ওঠে। বীরের চোখ আরো অন্ধকার হয়ে ওঠে, আরো বিপজ্জনক। ডাক্তার যা বলে গেছে তা যেন ভিতরে কোথাও নরম কোনো জায়গা দাঁত বসিয়ে দিয়েছে এমন। বীরের মুঠি শক্ত হয়ে ওঠে। তার কণ্ঠ, তার দৃষ্টি বলছে সে এখনই পৃথিবী উল্টে পাল্টে দিতে পারে শুধু ঈশাকে বাঁচাতে। কিন্তু এই প্রথম সে স্বীকার করছে সে তাকে নিয়ন্ত্রণ করলেও তাকে হারানোর ভয় তাকে গ্রাস করে ফেলছে। ঈশার হাতে নল লাগানো, স্যালাইন চলছে। তার দেহ নিস্তব্ধ, চোখের পাতায় কাঁপুনি নেই, ঠোঁট জমে আছে ফ্যাকাশে রঙের। জ্ঞান ফিরবে আরও 2-3 ঘন্টা পর। ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে। ঘরে বাতাস ভারী, নিস্তব্ধতা যেন দেয়ালেও জমে আছে। বীর ধীরে ধীরে ঈশার দিকে এগিয়ে আসে। তার ভেজা জামা কাপড় এখনো শরীরে লেপ্টে আছে, কিন্তু রাগ হাড় ভাঙা, ছায়া গাঢ়। রাগ তার চোখ দুটোকে আরো তীক্ষ্ণ ও রক্তিম করে তুলেছে। ঈশার নির্জীব অসহায় দেহটা দেখে তার ভিতরে অদ্ভুত দ্বন্দ্ব জেগে ওঠে। রাগে শরীর কাঁপছে, কিন্তু এই অসুস্থ শরীরটাকে আর কত আঘাত দেবে সে? কতটুকুই বা সহ্যের মতো আছে তার শরীরের ভিতরে। বীর দাঁতে দাঁত চেপে ধরে। তার কণ্ঠ নিচু, ঠান্ডা, কিন্তু ভিতরে জ্বলন্ত আগুন। এত সহজ আমার রাজ্য থেকে চলে যাওয়া? হ্যাঁ, এতই সহজ। সে ঈশার নির্জীব মুখের কাছে ঝুঁকে আসে। চোখের ভেতর দহন, ভয়, অধিকার সব মিলেমিশে কালো ঝড়। আমি তোমাকে কোথাও যেতে দিব না, কোথাও না। এইখানে থাকতে হবে তোকে, আমার কাছে, আমার সামনে, আমার চারপাশে। পাগল হয়েও এইখানে আমার কাছেই থাকতে হবে। তোর শ্বাসটা চললেই হবে আমার, আর কিচ্ছু লাগবে না। মরা এত সহজ না আমার থেকে। মরে গিয়ে বেঁচে যাবি ভাবছিস? এটা কখনোই সম্ভব না। আমার হাত থেকে বাঁচতে পারলে তো তুই মরবি। বীরের নিঃশ্বাস গরম হয়ে ওঠে। তার গলা ভেঙে যাচ্ছে। ভয়, রাগ, প্রেম আর তীব্র অধিকার সবকিছু ভয়ঙ্কর মিশ্রণে। এই সুযোগ তাকে আর দিবে না। অনেক বেশি ছাড় দিয়ে দিয়েছে তাকে। এবার দেখবি তুই বীরের বন্দিত্ব কাকে বলে। রাজবীর আলভারেজ ঠিক কি করতে পারে আর কতটা কঠোর হতে পারে। রাগে ভীর পাশের টেবিলের উপরে থাকা ভারী ফ্লাওয়ার ভাসটা তুলে নেয়। একটা ঝটকায় সে সেটা ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। মুহূর্তে টুকরো টুকরো হয়ে যায় ভাস। ভাঙা কাচের শব্দে ঘর কেঁপে ওঠে। গাটরা ভয়ে সিটিয়ে যায়। কেউ নড়ার সাহস পাচ্ছে না। বীর একবারও পিছনে তাকায় না। তার বুক ওঠানামা করছে ক্রোধে, মুঠি কাঁপছে। আর 1 সেকেন্ড যদি এই ঘরে থাকে, সে জানে সে ঈশাকে আঘাত করে ফেলবে। নিজেকে থামিয়ে রাখতে পারছে না। আবার এই বিধ্বস্ত শরীরটাকে আর স্পর্শ করে আঘাত দিতেও মন সায় দিচ্ছে না। দুই দিকের সংঘর্ষে তার ভিতরে পৈশাচিক দানব আর মানুষের হৃদয়ে একে অপরের গলা চেপে ধরেছে। বীর শেষবার একবার তাকায়। তার বন্দিনী,
তার শ্বাস, তার আসক্তি শুয়ে আছে। তারপর হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যায় ভিড়। পদশব্দ প্রতিটা যেন বিস্ফোরণের মতো ঘরে ধ্বনি হয়। গার্ডরা আতঙ্কে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কারোর সাহস নেই নড়ার। আর বিছানায় ইশায়া নিস্তব্ধ, জমাট, অচেতন। তার চারপাশে ছড়ানো অন্ধকার আর ভিড়ের অদৃশ্য শ্বাসরুদ্ধ ভালোবাসার ছায়া। বীর রাগে ফুঁসতে ফুঁসতে নিচে যায়। অফিস রুমে ঢোকে। মাথায় খুন চড়ে আছে তার। মাথা কাজ করছে না, একদম শূন্য, অন্ধকার। আজ সে এই মেয়েটাকে হারাতে বসেছিল। মাত্র 2টা দিন চোখের সামনে ছিল না, আর তার ভিতরে কি অবস্থা হয়েছিল। কুত্তার মতো ছটফট করেছে সে প্রতিটা সেকেন্ড। ভাবতেই ভিড়ের বুকের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আর যদি একেবারে না না না। হঠাৎ ভিড় টেবিলের উপর থেকে ল্যাপটপটা তুলে পুরো শক্তিতে ছুঁড়ে মারে। ধ্বংসস্তূপ হয়ে ছড়িয়ে পড়ে চারদিকে। এটা হবে না। তার গলা ফেটে যায় রাগে। কিছুতেই হবে না, এরকম কিছু আমি হতে দেব না। বীর যা হাতের কাছে পাচ্ছে একের পর এক সব কিছু ছুঁড়ে ফেলছে। কয়েক মিনিটের মধ্যে পুরো অফিসটা যেন একটি যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। কাঁচ ভাঙার শব্দ, ধাতব শব্দ, চেয়ার ভেঙে টুকরো সব মিলে জায়গার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাইরে দাঁড়িয়ে আছে ডিয়েগো, কিন্তু ভেতরে ঢোকার সাহস নেই তার। এ অবস্থায় বসকে থামাতে গেলে 1 সেকেন্ডে তার জীবন শেষ হয়ে যাবে, এটা সে খুব ভালো করেই জানে। তবুও ভিড় যখন থামার নাম নেয় না, রুমের ভেতরে আওয়াজ যখন আরো ভয়ঙ্কর হতে থাকে, ডিয়েগো আর দেরি না করে দৌড়ে ছুটে যায় নিকোর কাছে। নিকো ছুটে আসে ডিয়েগোর কথা শুনে। অফিস রুমে ঢুকে যা দেখে তার কপাল কুঁচকে যায়। রুমটা যেন বিস্ফোরণের পরের অবস্থা। আর ভিড় উজ্জ্বল শ্যামবর্ণ চেহারাটা আজ ভয়ঙ্করভাবে মলিন। ঘাড় সমান লম্বা চুলগুলো এলোমেলো, 2 হাত থেকে অঝরে রক্ত গড়িয়ে পড়ছে। কাঁচ ভাঙার টুকরোতে কেটে গেছে। নিকো তড়িঘড়ি করে সামনে আসে, বীরের হাত ধরে থামাতে যায়। বীর তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নিকো চেঁচিয়ে ওঠে, হোয়াট দ্য হেল ইজ রং উইথ ইউ বীর? কি ছেলে মানুষ এগুলো? ভুলে যাচ্ছ তুমি কে? এভাবে চলতে থাকলে আর বেশি দিন নেই। তোমার হাত থেকে তোমার এই সাম্রাজ্য ফসকে যাবে। মনে রেখো, আমার কথা মিলিয়ে নিও। একটা সামান্য মেয়ের জন্য মাফিয়া বস বীর আলভারেজের এই অবস্থা দেখে সবাই হাসবে। শব্দ শেষ হওয়ার আগেই বীর রাগে নিকোর নাক বরাবর ঘুষি মারে। নিকো 2 পা সরে যায় পিছনে। বউ হয় আমার, বীর শক্ত গলায় জবাব দেয়। চোখ রক্তলাল। এই চোখের ভাষা যেন অনেক কিছু বুঝিয়ে দেয় বীর। নিকো স্তব্ধ হয়ে যায়, চোখ তুলে তাকিয়ে থাকে বীরের দিকে। একটা পাগলামির ঝড় বইছে বীরের চোখে। বীর গর্জে ওঠে, কিসের সাম্রাজ্য, কিসের মাফিয়া বস? একটা মেয়েকে নিজের কন্ট্রোলে আনতে পারলাম না। কি আমি ভীর? হঠাৎই বীর কোমর থেকে রিভলভার বের করে, শূন্যে তাক করে সবগুলো বুলেট ছুড়ে দেয়। ধোয়া গন্ধ গলির প্রতিধ্বনি, পুরো জায়গাটা কেঁপে ওঠে। তারপর বীর পাগলের মতো অফিস রুম থেকে বেরিয়ে যায়। বীর বেরিয়ে যেতে নিকো গুরু গম্ভীর গলায় বলে, ডিয়েগো, ওকে ফলো করো। ওর মাথা ঠিক নেই একদম, সাথে অস্ত্র নেই, যে কোনো মুহূর্তে কিছু করতে পারে। তার পিছু যাও এখনই। ডিয়েগো 1 সেকেন্ড নষ্ট না করে দৌড়ে ছুটে যায় বীরকে অনুসরণ করতে। নিকো এক চেয়ারে বসে পায়ের উপর পা তুলে চোখ বন্ধ করে, এক হাতে কপাল ঘষছে। আজকে এই ঘটনা বীরকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। একটু মরে যাওয়ার আশঙ্কা, শুধু এইটুকুতেই বীর এমন ভেঙে পড়েছে। নিকো ঠোঁটের কোণে ধীরে ধীরে তীক্ষ্ণ এক হাসি ফুটে ওঠে। আর যদি সত্যিই মরে যায়, সে ফিস ফিস করে বলে, তাহলে বীর আলভারেজের কি হবে? একটা অদ্ভুত অন্ধকার মাখা গভীর হাসি তার ঠোঁটে ফুটে ওঠে।